সাথে দেখছেন তারা মিউজিক। আমার ভালো লাগা গান, আমার ভালোবাসা চ্যানেল। সহযোগী নিবেদক জেমিনি অয়েল, স্মার্টফ। কে তাকিয়ে দেখো, ফান্ডা অনেক, খবর রাখো, গান নিয়ে আড্ডা, গিটার গলায়, ফুল টাইম পাস, খেয়াল খেলা, ডিস্টরশন না হারমোনিয়াম, সিরিয়াস কেস বলে রাখলাম। Take a break. শুভ সন্ধ্যা, সকলকে স্বাগত জানাই টেক এ ব্রেক এট পরমের টেকের আজকের পর্বে। আপনারা সকলে চিঠি লিখছেন, আমরা পাচ্ছি, সেগুলো পড়ে শোনাচ্ছি আমি যথাসাধ্য বেছে বেছে নিয়ে। আরও লিখতে থাকুন, জানাতে থাকুন। আজকের চিঠি লিখেছেন মধুসূদন চক্রবর্তী, আসানসোল থেকে। প্রিয় পরমদা, টেক এ ব্রেকের মতো অনুষ্ঠান সেই প্রতিভাবান শিল্পী ও যশস্বী গায়ক গায়িকাদের নিয়ে কাজ করছে। আমার মনে হয় অনুষ্ঠানগুলোর একটি তথ্যমূল্য আছে। পর্বগুলি সামগ্রিকভাবে সংরক্ষণের ব্যবস্থা করলে বাংলা সঙ্গীতের ইতিহাস রচনার গবেষণার ক্ষেত্রে এটি সাহায্য করবে। প্রণামান্তে, মধুসূদন চক্রবর্তী, আসানসোল। এটা একটা অত্যন্ত ইন্টারেস্টিং পয়েন্ট। আমাদের টেলিভিশনে যারা আমরা কাজ করি তাদের একটা খুব বড় আক্ষেপ থেকে যায় যে টিভির কাজের কোনো সংরক্ষণ হয় না বা প্রেজারভেশন হয় না। এটা প্রায় বলতে গেলে খবরের কাগজের মতো, যেটা আজকে পড়ি আমরা প্রচণ্ড গুরুত্ব দিয়ে এবং সেখান থেকে অনেক কিছু জানতে, বুঝতে, শিখতে পারি, কিন্তু কালকে এটা একটা মুড়ির ঠোঙা হয়ে যায় আর কি। কিন্তু এটা খুব ভালো পয়েন্ট এবং আমার চেষ্টাও করব এটাকে প্রিজার্ভ করার, টেক আ ব্রেকের পর্বগুলিকে। সত্যি সত্যি এটা সব থেকে বেশি এনরিচিং হয়েছে বোধহয় আমার পক্ষে। এই যে গত প্রায় বছর খানেক হতে চললো আমরা এই অনুষ্ঠানটি করছি। আমার নিজেরই হয়তো কোনো সময় দরকার পড়তে পারে বিভিন্ন কারণে, কোনো কথা, কোনো কারোর সঙ্গে বাজিয়েছি হয়তো, সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্যে। ভালো পয়েন্ট, আমার খুব ভালো লাগলো চিঠিটা পড়ে। এই পয়েন্টটা যে মেনশন হয়েছে, নিশ্চয়ই চেষ্টা করব। আজকের অতিথি তিনি গানের জগতের লোক তো বটেই ডেফিনেটলি, কিন্তু তিনি ছড়িয়ে আছেন সংস্কৃতির বিভিন্ন ধারায়, বিভিন্ন ক্ষেত্রে। শ্রীমতী সুতপা বসু, আসুন। অনেক ধন্যবাদ এখানে আসার জন্য। আগে একবার আসা হয়েছিল এখানে সম্পাদির সঙ্গে, সম্পাদের অতিথি হিসেবে। তো গান বাজনা শুরু পরিবার থেকেই ইনিশিয়ালি? মানে পরিবার মানে আমাদের পরিবারটা তো ভীষণই ডিএল রায়ের সঙ্গে আত্মীয়তা, এবং মানে ডিএল রায় হচ্ছেন আমার দাদু, নিজে দাদু, মায়ের বাবার আপন কাকা। তো সেই সূত্রে আমি যদিও ওই মানে জগতের সঙ্গে যুক্ত থাকা উচিত ছিল। বিশেষ করে আমি বলতে চাইছি যে দ্বিজেন্দ্র গীতি, যেটা দ্বিজেন্দ্র গীতি আমি মানে খুব একটা গাই না, আমার ট্র্যাকটা অন্যদিকে চলে গেছে। আমি ক্লাসিক্যালে যেতে পারিনি, ইনফ্যাক্ট সেটার জন্য আমার মানে শখটা ঠিক আধুনিকের দিকেই বেশি প্রথম থেকেই। সেটা হ্যাঁ, মানে ছোটবেলা থেকে কারণ হওয়া সত্ত্বেও হ্যাঁ, সেটা একটা বিরাট কি বলবো সাহসিকতা আর কি। ডেফিনেটলি শেখাটা শুরু হয়েছিল ক্লাসিক্যাল দিয়ে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তো ছোটবেলা আমার বাবা মা আমাকে মাসির কাছে, যে মানে যেহেতু মাসি মালবিকা কানন, মাসির কাছে গাইডেন্সের ব্যাপারে নিয়ে গেছিলেন। তো তারপরে সেই থেকে উনি মানে মেশো এ কানন আমাকে কিছুটা গাইডেন্স প্রথম দিকে দিয়েছিলেন। তারপরে ওনার ছাত্রী কে বলেন যে ওকে একটুখানি ইয়ে করো, মানে যেহেতু আত্মীয় ঠিক সেইভাবে তো সেরকম ভাবে জানো, বুঝতেই পারছো, গুরু দক্ষিণার ব্যাপারটা থেকে যায়, তো সেটা ঠিক হয়ে ওঠে না। মানে উনিও সেই কিছুতেই নেবেন না, বাবাও দেবে, সেইরকম একটা মানে অস্বস্তিকর পরিস্থিতির জন্য আর কি অন্য মানে ওনারই খুব প্রিয় ছাত্রী বকুল চট্টোপাধ্যায়, ওনার কাছে আমার প্রথম হাতে খড়ি মানে সারেগামা পা ধা নি সা শেখা। আর তারপরে তো আর মানে সারেগামা পা ধা নি সা শেখা। আর তারপরে তো আরো পরপর সব আরো অনেক, সীমা দাস থেকে শুরু করে, মানে আমার ভয়েস ট্রেনিং যিনি মানে ফলসেটো গলার যে ব্যাপারটা, সেটা আমার প্রথম আমার মানে যিনি করেছেন সেটা সীমা দাসের নামটা আমি বিশেষভাবে বলার খুব মানে আমার আগ্রহ, যে উনি কিন্তু আমার ভয়েস ট্রেনিংটা কিভাবে মানে ফলসেটোটাকে কিভাবে লাগাতে হবে সেটা কিন্তু উনি আমাকে, তার অ্যাপ্লিকেশনটা, হ্যাঁ ছোট্টবেলায় সেই সময় আমাদের ভয়েসটা কিন্তু তৈরি হয়,
সেইটা কিন্তু উনি আমাকে গাইড করে বলে দিয়েছিলেন। তারপর থেকে তো রেকর্ডিং 84 থেকে 84 থেকে রেকর্ডিং বলতে সেটা আবার একটা ঘটনা, হয় সমীর খাসনবিশ। হ্যাঁ আচ্ছা হ্যাঁ সেই উনি আমাকে চার দেওয়ালের মধ্যে প্রথম ঢোকান এবং সেই রেকর্ডিং শুরু, বিভিন্ন সিনেমার গান, আশাজির বিভিন্ন ডাবিং, মানে আমি সেগুলো শুনে পরে বুঝতে পারতাম এগুলো আমার করা ডাব, মানে আমার গান গাওয়াগুলো আশাজি গেয়েছেন বাংলা সিনেমায়। ও মানে আমি ডাব করতাম আগে থেকে গিয়ে ডামি রেকর্ডিং টাইপের করে দেওয়া, ট্র্যাকে ডাবিং দিয়ে দেওয়া আর কি সিস্টেম গুলো ছিল, সেইগুলো মানে আমি গাইতাম আর কি। আচ্ছা। এরকম ছোট শিল্পীদের দিয়ে গাওয়ানো হতো, হ্যাঁ তো এরকম আর কি বহু করেছি। আচ্ছা, সেই সময় থেকে রেকর্ডিং এর অভিজ্ঞতাটা শুরু আর কি। অভিজ্ঞতাটা তো সেই সময় থেকে শুরু আর কি। তারপর রবীন্দ্র ভারতী, হ্যাঁ রবীন্দ্র ভারতী, তারপরে সেখানে নজরুল এবং আধুনিকে। হ্যাঁ নজরুল আধুনিকে তো রেডিও সঙ্গে সঙ্গে তো আকাশবাণী তো ছিলই, নজরুল এবং আধুনিকে আকাশবাণী, তাছাড়া ভজন, এই আর কি। আকাশবাণীর তো 3টে সাবজেক্ট আমি গাই। তো তারপর ওই মানে দ্বিজেন্দ্রগীতি বা ক্লাসিক্যাল আর ঢোকা হয়নি আর কি। আমার শখটা অ্যাকচুয়ালি আধুনিক। হ্যাঁ প্রথম থেকেই মানে প্রথম থেকেই হ্যাঁ আচ্ছা সেটা সেই আধুনিক গানের অনুরোধ আসর হতো, ছায়াছবির গান, বিবিধ ভারতী, এইগুলো মানে সেই পা ছড়িয়ে বসে রীতিমতো মানে আমরা মানে আমি আমার দাদা দুজনে মিলে শুনতাম বসে বসে, ভীষণ মানে আগ্রহ সহকারে। কখনো কোনো অপোজিশন বা কোনো আপত্তি ওজরাপত্তি ওঠে কোথায়? পরিবার থেকে? ওরে বাবা, মাই তো খুলে দিত রেডিও। আচ্ছা, মারই শখটা অ্যাকচুয়ালি আধুনিকে ছিল। আচ্ছা আচ্ছা, সেই থেকে আর কি আমারও আর কি ওইটার দিকে একটু মন বেশি। মিউজিক ইজ নেভারথেলেস মিউজিক কাজী। হ্যাঁ আমরা প্রথম ব্রেকটায় যাব, তার আগে একটা গান শুনবো। তুমি একটু ধরো কোন স্কেল? এ মেজর। কে ডাকে আমায় শুনি, কে যেন ডাকে, কে ডাকে আমায় শুনি, কে যেন ডাকে, কে ডাকে আমায় সে তো জানা তবু জানাই, কে ডাকে আমায় সে আসে না তো কাছে, শুধু দূরে সরে থাকে, সে তো আসে না তো কাছে, শুধু দূরে সরে থাকে, কেন জানি না সে ডাকে, সে তো জানা তবু জানাই, কে ডাকে আমায় শুনি, কে যেন ডাকে, কে ডাকে আমায়। क्या बात है। ফিরে আসছি বিরতির পর। Take a break. ওয়েলকাম ব্যাক আফটার দ্য ব্রেক। বিরতির ঠিক আগে এই গানটি শুনতে শুনতে আমার মনে হচ্ছিল যে তুমি যে বলছিলে না, তোমাকে তুমি বলছি আমি কিন্তু। নিশ্চয়ই আমাদের তো আগেও আলাপ হয়ে গেছে। হ্যাঁ ডেফিনেটলি অ্যাকচুয়ালি বলছিলে না যে ভোকাল ট্রেনিং বা ভয়েস ট্রেনিং এর কথাটা বলছিলে। হ্যাঁ তো আমার শুনতে শুনতে মনে হচ্ছে যে তোমার ডেলিভারিটা মানে গীতাদত্তের গানের গীতাদত্তের মতোই আর কি, বা ওই সময়টা অ্যাজ ইফ মানে আমি করছি না, আমি বলছি যে মানে দ্য নেচার অফ দ্য ডেলিভারি ওই সময়টা উঠে আসে আর কি। সেটাও কি ওই মানে ভয়েস ট্রেনিং এরই পার্ট হিসেবে ইনভাইট করেছো না ওটা শুনতে শুনতে, বা তোমার যেহেতু ইনক্লিনেশন ছিল চিরকালই আধুনিকের দিকে? হ্যাঁ আমি আসলে এত গান শুনেছি, বহু পুরনো গান শুনেছি, মানে বড় বড় শিল্পীদেরই বলো বা যাই বলো, তো তখন ওই গানগুলোর যে গায়কীগুলো ওইগুলোকে আমি ভীষণভাবে ফলো করতাম। তো সেটাই আমার মানে কেন জানি না ফলো করাটা হয়তো খুব মানে ভীষণভাবে ফলো করাটা ভালো করে হয়েছে হয়তো, মানে খুব নিট ফলো করতাম, চেষ্টা করতাম ওনার গলা যে স্টাইলটা করছে সেই স্টাইলটাকেই বেশি করে আমি চেষ্টা করতাম যে ওই স্টাইলটা আমি গাইতে চেষ্টা করি, সেটাকে ফলো করার চেষ্টা। হ্যাঁ 96 এ এমএ, তারপর 96 না আরে একটু আগে। আচ্ছা 98 এর প্রথম অ্যালবাম আমার প্রথম মানে এইচএমভি যে অ্যালবামটা বেরিয়েছিল সোলো, সেটা আমার 98 এ বেরিয়েছিল, তার আগে আরো হয়েছে, সোলো একদম অ্যালবাম হয়নি। দুজন আছেন অতিথি, একজন বন্ধু এবং একজন সহকর্মী বলা যেতে পারে আর কি, দুজনকে একসঙ্গে ডেকে নিই। আসুন। থ্যাংক ইউ কামিং, থ্যাংক ইউ ফর কামিং ওয়ান্স अगेन। গিটার গলায়
বাবা, সৌম্য অলরেডি এসে গেছে এখানে আগে। দুজনেই আমার বন্ধু ভীষণ। হ্যাঁ, দুজনে সহকর্মী মানেই তো বন্ধু আর কি। হ্যাঁ, মানে একজন আমার গানের জগতের বন্ধু, আরেকজন আমার পার্সোনাল লাইফের বা সবকিছুই। ও আমার সঙ্গে বহুভাবে সৌম্যর সঙ্গে আমার তো আলাপ আছে এবং দর্শকদেরও আলাপ হয়ে গেছে, ওনার সঙ্গে আলাপটা তুমি করিয়ে দাও। আচ্ছা, ও হচ্ছে মিতা গাঙ্গুলি, আমার 91 থেকে ওর সঙ্গে আমার আলাপ, তাই তো? ইয়ারটা ঠিক আছে না? তো আর ও প্রথম ওদের মানে বাড়িতে আমি যাই, তখন আমি গিয়ে গান ফান শেখাতাম আর কি, যাই হোক। তো তখন ওর বাড়িতে আমি যাই, ওর ছোট্ট একটি মেয়ে ছিল তখন 8 মাস বয়স, ওকেই শেখাতে গেছিলাম। না, আমাকে শেখাতে। হ্যাঁ, ওকেই শেখাতে গেছিলাম। তো তারপর যাই হোক, সেই থেকে সূত্রপাত। এবং ও আমার ফ্যামিলির যে কোনো প্রবলেমে, সব থেকে বড় কথা যেটা আমার বলা ভীষণ মানে খুব বন্ধু আমরা। না, বন্ধু ঠিক আছে, সেটা হচ্ছে আমার যে কোনো বিপদে সব থেকে আগে যেটা প্রয়োজন হয় আমাদের মানুষের, কি যদি পাশে এসে মানে দাঁড়ায়। হ্যাঁ, পাশে এসে না, পাশে এসে দাঁড়ানোর থেকেও সব থেকে যেটা দরকার প্রয়োজন, সেই জিনিসটাই ও এবং ওর বাপের বাড়ি থেকে ওর বাবা, মানে আমার বাবার বিপদে ওর বাবা দৌড়ে এসেছেন। এবং ও নিজেও তাই, শুধু সেই জিনিসটিকে আমাকে দিয়ে সেটা তুমি রাখো, আর কিছু না, এটাই তোমার আগে দরকার, সেটা তুমি বুঝতেই পারছো। হ্যাঁ, অবশ্যই। সৌম্যর সঙ্গে অ্যাসোসিয়েশনটা শুনি একটু, কিভাবে আলাপ সৌম্য তো মানে আমার গানের জগতের বন্ধু বলতে না, ওর ফ্যামিলির সঙ্গে আমাদের ফ্যামিলির ভীষণ ভালো রে, ওর স্ত্রী, মেয়ে, বাচ্চাটা, মানে খুব ভালো সম্পর্ক আর কি। আর তাছাড়া ও তো গানের জন্য আমার জন্য যা ভাবে, সত্যি কথা বলতে করেও দেখায়, প্র্যাকটিক্যালি করে দেখায়, যেটা অনেক অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয় যে ও যেরকম ধরনের গান গায়, যেরকম মানে এখন যেই প্ল্যাটফর্মটা ওর পাওয়া উচিত ছিল সেটাও পায়নি। আচ্ছা, ও যতটা ভালো গান গায়, মানে যেরকম রেঞ্জের গান গায়, সে এখন ওর একটা প্ল্যাটফর্ম হওয়া উচিত ছিল এখন, কিন্তু সেই জায়গাটা ওকে সবাই চেনে, ও ভালো গান গায় সবাই জানে, কিন্তু ঠিক একটা বলে না যে একটা স্টেজ তৈরি হয়ে গেছে, দারুণ গাইছে বা এক কথায় লোকে চিনে যাবে, সেটা এখনো হয়নি, কিন্তু এটা হওয়া উচিত ছিল। ও যে ধরনের গান সেটা সবসময় আসলে হয় না, ক্ষমতা বা প্রতিভার উপর ডিপেন্ড করে না, অনেক কিছু। তো বিভিন্ন গানও গেয়েছে সুন্দর সুন্দর, কিন্তু সেগুলো ঠিক পৌঁছায়নি, যেরকম হয় আর কি। তো আমার ইচ্ছে করছে যে যেহেতু তিনজনই গানের সঙ্গে যুক্ত, একসঙ্গে একটা কিছু শুনে তারপর আমাদের সেকেন্ড ব্রেকটা যেতে পারলে ভালো। বাজার হোক। তাহলে এফ মেজর দাও। সোনা ঝরা দিন, স্বপ্ন রঙিন ছিল, করে করে খেলা, সুর ছড়িয়ে মন ভরিয়ে, ঢেউ আর ঢেউ দেখে কাটাই বেলা, কাটাই বেলা। সোনা ঝরা দিন, স্বপ্ন রঙিন ছিল, করে করে খেলা, সুর ছড়িয়ে মন ভরিয়ে, ঢেউ আর ঢেউ দেখে কাটাই বেলা, কাটাই বেলা। এখনো আলোর পালা আছে, তোমাকে হৃদয় চাই কাছে, এখনো আলোর পালা আছে, তোমাকে হৃদয় চাই কাছে। ভুবন আমার সেই কথা কয়, ভুবন আমার সেই কথা কয়, করুণা কুমার অবহেলা। সোনা ঝরা দিন, স্বপ্ন রঙিন ঝিনুক করে করে খেলা, সুর ছড়িয়ে মন ভরিয়ে, ঢেউ আর ঢেউ দেখে কাটাই বেলা, কাটাই বেলা, কাটাই বেলা, কাটাই বেলা, কাটাই বেলা, কাটাই বেলা। क्या बात। It was a pleasure playing. ফিরে আসছি ব্রেকের পর। Take a break. আমি পরমব্রত। করি যে শ্রোতারাই হচ্ছেন ভগবান। মনোরঞ্জনের জন্য গান করি না বাবা। Is it me you're looking for? নিঃশ্বাসে প্রশ্বাসে রবীন্দ্রনাথ। Take a break. ফিরে আসছি বিরতির পর। অনুষ্ঠান শুরু করার সময়তেই বলেছিলাম, মানে আজকে আসর শুরু করার সময়তেই বলেছিলাম যে ইনি সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে শাখা প্রশাখায় ছড়িয়ে আছেন আর কি। তো এখন আমরা এই সেগমেন্টটাতে মূলত সেটা নিয়ে আলোচনা করবো বা দেখবো কিভাবে ছড়িয়ে আছেন আর কি। প্রথমত যাই লেখার প্রসঙ্গে। লেখা বলতে মানে সাহিত্যে অনুরাগ ছোট থেকেই?
না, যেহেতু আমার দাদু আর সাহিত্যিক ছিলেন, শিশু সাহিত্যিক ছিলেন, তো ওই ওনার কবিতা থেকে দেখে দেখে বা মা মানে তারপরে আমার দিদা লিখতেন, এইসব দেখে দেখে দিদা মানে প্রত্যেকটা অকেশনে আমাদের জন্মদিনের মানে আমার দিদিমা আর কি, মায়ের মা লিখতেন দিতে, সেইটা থেকে প্রত্যেকটা অকেশন মানে আমার প্রত্যেকটা জন্মদিনে যারই জন্মদিন হোক নাতি নাতনির, উনি একটা করে কবিতা লিখতেন। আচ্ছা। এবং সেইটা থেকে আমার কিছুটা ইন্সপিরেশন আর কি। তো আমি এবার আমার বোন যারা আছে তাদের ক্ষেত্রে বা বন্ধুদের জন্মদিন এরকম মানে একটু কম বয়সের থেকে তখন আর কি এটা ওরকম ইচ্ছে জাগতো, মানে আগে কিছু লিখে দিই একটা। এবং সেই সময় থেকে লেখালেখি শুরু। লেখালেখি মানে কিছুই না, ওই অকেশনালি। আচ্ছা। জাস্ট অকেশনালি। তো এটা একটা পত্রিকাতে কিভাবে বেরিয়ে গেছে আর কি। সেটা একটু শুনি না। কবিতাটার নাম হচ্ছে ফুল বলে ধন্য আমি। ভোরের আলো ফোটে যখন, ফুল মেলে তার পাপড়ি তখন, সুবাস তারই ছড়িয়ে দিয়ে সারা পৃথিবীতে, সেই সুবাসই সাথে লয়ে ধরার বুকে আলো হয়ে আমার বধূর জন্ম হলো মধুর আনন্দেতে। এটা বন্ধু এই জন্য বলেছি যে এখানে নামটা মেনশন করা ছিল, সেটাকে আমি মানে করে দিয়ে পত্রিকাতে বের করার জন্য, ওভাবে তো মেনশন করে তো বলা যায় না। তো তারপরের লাইনটা হচ্ছে, আজ তাই তার জন্মদিনে আশিস জানাই মনে প্রাণে, আবার আসুক এই শুভ দিন বারে বারে ফিরে, বাবার স্নেহ ভালোবাসায়, মায়ের মমতা আর আশায়, বর্ধিত হোক তার প্রতিভা শিল্পী মনকে ঘিরে। আর এইটা কি? আর এটা একটা প্রথম আমার লেখা, সেটা মানে এটা জাস্ট একটা চেষ্টা চলছিল আর কি, চেষ্টা করতে করতে লেখাটা হয়েছে। আমার কিন্তু এটা পড়তে বেটার লাগছে ইনফ্যাক্ট, মানে অনেস্টলি বলছি আর কি। এটা একটু শুনি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে মানে জাস্ট আমি এটা নাম হওয়া উচিত এই কবিতাটার দ্বিতীয় সত্তা। আচ্ছা। কেন বলছি, আমি যখন লিখছিলাম তখন মনে হচ্ছিল কি লিখি বুঝতে পারছি না, ভেবে পাচ্ছি না। তো লিখতে ইচ্ছা করছে কিন্তু লিখতে মানে কি জানি একটা কিরম যেন মনে হচ্ছে, আর আরেকটা জানি সত্তা থাকে না মানুষের, সেই সত্তাটা যেন আমাকে বলছে লিখবি, জিজ্ঞেস করছে। তা আমি আর মানে নিজে আবার আমার নিজের সত্তা মানে আরেকটা যে সত্তা সেই যেন বলছে না লেখ, এটা মানে দুটো মানে মন আর কি যেন কথা বলছে। সেই সময় আমার এই লেখাটা বেরিয়েছিল, একটু ভালো বাংলায় হয়ে গেছে। লিখিবার আগে শুধু ভেবে যাই, কি লিখি তোমায় খুঁজে নাহি পাই। তোমায় বলতে কিন্তু একটা দ্বিতীয় সত্তাকে বলছে, এরকম একটা বলতে চাইছে। ভাষা মোর যত হারাইছি আজ, মনে আসিলেও হস্ত নারাজ। ইহা জানে মোর দুষ্কর কাজ, কহিবারও স্বর নাই, মানে গলা দিয়ে যেন স্বর বেরোচ্ছে না, এরকম একটা মানে নার্ভাস হয়ে গেছি লিখতে গিয়ে। তুমি ভাবো মনে এ শুধু ছলনা, লিখিবার নামে বিড়ম্বনা, তবু ভাবি পুনঃ মনের বাসনা মিটিয়াছে আর নাই। মানে এটুকু তো লেখাতে হলে যতটুকু হোক। এটা কত বয়সে লেখা? এটা ঠিক ইয়ারটা ঠিক মনে করতে পারছি না, এটা এই দিয়ে দাঁড়াও 1981 বা 2 এরকম কিছু। তখন মানে বয়স বেশ অল্প, যথেষ্ট কম বয়স আর কি। মানে অসম্ভব সুন্দর এক্সপ্রেশনটা, মানে মানে যেটা বলতে চাও সেটা, কিন্তু এই ভাষাটার মধ্যে তখনও বিদ্যাসাগরের ছাপটা রয়ে গেছে। ভাষাটা ঠিক মতো আছে কিনা, কারণ কোন সময় চলিত বাংলা এসে যেতে পারে, সেটা আমি ভেবে চিন্তে সব করতে হচ্ছে। এক ঝলক বিদ্যাসাগর বেরিয়ে গেলেন ইনসার্টের মতো আর কি। না, নো অফেন্স মেন্ট। সাংঘাতিক ব্যাপার। তাহলে আঁকাটা কি তৃতীয় সত্তা বলবো? আঁকাটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে মানে আমি দেখেছি, মানে এটা জাস্ট শখে, এটা ওই একই রকম ব্যাপার। মানে আমি একসময় একদিন অঙ্ক পাচ্ছিলাম না, বাড়িতে বসে বসে অঙ্ক কষছিলাম, তো তখন অঙ্কটা পাচ্ছি না, কোনো লুকিয়ে লুকিয়ে অঙ্ক মিলছে না, ভালো লাগছে না, বসে বসে আঁকতে শুরু করলাম। অঙ্কটা যেরকম হয় কখনোই মেলে না। তো আঁকা প্রথমেই আমার আসে একটা মেয়ের মুখ আসে সব সময়, কেন জানি না, আমি মেয়ে ছাড়া আঁকতে পারি না, হিউম্যান ফিগার আর কি। সিন সিনারি খুব একটা ভালো পারি না, যাই হোক হিউম্যান ফিগার, ওরকম একটা মেয়ের মুখ এঁকে ফেললাম, সাইড ফেস এঁকে ফেলার পরে তারপরে মনে হচ্ছে ভীষণ সুন্দর হয়েছে, এটাকে তো পুরো করে ফেলি, মানে ওটাতে একটা হাফ একটা জায়গায় ছিল আর কি আঁকাটা। এবার আমার মনে হচ্ছে এটা পুরোটা করে ফেললে, কমপ্লিট করলে খুব ভালো হয়। তো এবার যেটা সেকেন্ড বার আঁকলাম একটা আরেকটা পেজে, সেটা কিন্তু ঠিক সেই আগের যে ভালোটা প্রথম হয়েছিল সেটা কিছুতেই হলো না, হলো ঠিকই কিন্তু মানে মোটামুটি একটা হয়েছে। তো সেটা ক্রমাগত আঁকার অভ্যাসটা রয়ে গেছে না এখন? অভ্যাস মানে যখন একটা জিনিসই আমার খুব ডিভোশন, সেটা হচ্ছে আঁকা। আচ্ছা। আঁকতে গেলে মানে আমি ভীষণ ভাবে ডেডিকেশন, ওর উপর মানে পুরোপুরি ধ্যান, কিন্তু যেটা গানের মধ্যে মানে এত গানটা নিয়ে আমার প্রফেশন সবকিছু। তার নমুনা হিসেবে একটা জিনিস দেখি একটু আমরা, আমিও দেখি, দর্শকরাও দেখুন। এটা একটা পুরো
প্রপার এটা কিন্তু অঙ্কের খাতা না, এটা একটা বাঁধানো আর ফ্রেম একটা, তার মধ্যেই আঁকাটাকে ধরা আছে। এটা কবে আঁকা? এইটা 82। 82। এই প্রথম দিককার আঁকাগুলির মধ্যে কোনো একটি কি? হ্যাঁ, এইটাই প্রথম অঙ্কের খাতায় এর মুখটা এঁকেছিলাম, তারপরে পরে তারপর বাকিটা পরে ওই করে আঁকা। তার মানে আঁকার অভ্যেসটা এখনো আছে আর কি, এবং সময় পেলেই আঁকা টাকা হয় না, সেটা সময় আর হয় না অ্যাকচুয়ালি। গানের দিকে এতটা পুরোপুরি তো বটেই, মানে করে দিয়েছি, গানের জীবনটাকে দিকে দিয়ে পুরো দিয়েছি। সম্পূর্ণ মনোসংযোগ, এবং লেখা আঁকা হয় আবার আমরা গানেই ফিরতে হবে নিশ্চয়ই, গানটাই এবং গান দিয়েই শেষ করবো আজকে আর কি। একটা সুকুমার মিত্র, সুকুমার মিত্রের রিসেন্টলি মানে 1 বছর 2 বছর হলো উনি চলে গেছেন আমাদের ছেড়ে। মানে ওনার ভূমিকা আমার জীবনে অনেকখানি। তো আমরা এই গানটা ওনাকে ডেডিকেট করি তাহলে। মাগো আমায় আনলি কেন ফিরে নিয়ে চল, মাগো আমায় আনলি কেন ফিরে নিয়ে চল, গিলছে মাটি ঘর বাড়ি সব পাগল নদীর জল, মাগো আমায় আনলি কেন ফিরে নিয়ে চল, চারিদিকে জল নেই যে মাটি রাখবো কোথায় ছোট্ট দুপা, তার চোখের আজ ঝরে না জল শুকনো বুকে কান্না চাপা, কোথায় আমার খেলার উঠোন কোনখানে দেশ বল, মাগো আমায় আনলি কেন ফিরে নিয়ে চল, গেছে মাটি ঘর বাড়ি সব পাগল নদীর জল, মাগো আমায় আনলি কেন ফিরে নিয়ে চল, ফিরে নিয়ে চল, ফিরে নিয়ে চল। রোকে ব্রাদার রোকে মাঞ্জা দিয়ে চললে কোথায় বঙ্গ নিয়ে, টিভির দিকে তাকিয়ে দেখো ফান্ডা অনেক খবর রাখো, গান নিয়ে আড্ডা গিটার গলায় ফুল টাইম পাস, খেয়াল খেলা ডিস্টরশন না হারমোনিয়াম, সিরিয়াস কেস বলে রাখলাম। সঙ্গীতের সব বিদ্যাকে গুরু সবাই হাজির, মস্তি শুরু। এ সময় হলো এবার চলো চলো উত্তেজনা চরম, সুপার মজা উপায় সোজা, take a break, take a break. Take a break.